আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। প্রথমেই জানাবো, মোস্তফা খামেনি কেমন আছেন জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা মোস্তফা খামেনির শারীরিক অবস্থা নিয়ে ছড়ানো খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি দাবি করেছেন খামেনি সম্পূর্ণ সুস্থ আছে এবং সম্প্রতি তার সঙ্গে টানা 7 থেকে 8 ঘণ্টা বৈঠক করেছে। ইরানের বার্তা সংস্থা ISNA-কে এসব কথা বলেন পেজেশকিয়ান। তিনি বলেছেন, এত দীর্ঘ সময় বৈঠকে বসতে পারে প্রমাণ করে খামেনি গুরুতর কোনো স্বাস্থ্য সমস্যায় নেই। তিনি এই মুহূর্তে সুস্থ আছেন এবং ভালো আছেন। তিনি রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছেন। এরপর জানাবো, ড্রোন হামলায় লিবিয়ায় তেল শোধনাগারে ভয়াবহ আগুন। লিবিয়ার জাউইয়া তেল শোধনাগারে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে দমকল কর্মীরা। হামলা অব্যাহত থাকলে তেল উৎপাদন কার্যক্রম বন্ধ করে ফোর্স মেজর ঘোষণা করা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির তেল কোম্পানি। আজ লিবিয়ার অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগ জানিয়েছে যে আগুনে এখন পর্যন্ত গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। বেশিরভাগ রোগীকে ধোঁয়ায় শ্বাসকষ্টের কারণে চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রে ৩৫ বছরের মধ্যে হামের সর্বোচ্চ প্রকোপ, শিশুদের টিকা কমাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্দেশে স্বাক্ষর করেছেন। সেখানে শিশুদের জন্য কম টিকা দেওয়ার কথা বলা হয়েছে এবং মাম্পস, হাম ও রুবেলা MMR টিকাগুলো আলাদা করে দেওয়ার সুপারিশ করা হয়েছে। এবারে জানাবো, যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের মৃত্যুদণ্ড। সিরিয়ার সাবেক স্বৈরাচারী শাসক বাশার আল আসাদকে যুদ্ধ অপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। আজ আন্তর্জাতিক বার্তা সংস্থা AFPর আবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে লিবিয়ায় গাড়ি বোমা বিস্ফোরণে সামরিক গোয়েন্দা প্রধান নিহত হয়েছে। গাড়িতে থাকা বোমা বিস্ফোরণে লিবিয়ার পূর্বাঞ্চলীয় লিবিয়ান ন্যাশনাল আর্মির গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার ফৌজি মানসুরি নিহত হয়েছে। আজ বেনগাজির হাওয়ারিতে তার বাসভবনের সামনে থাকা গাড়িতে বোমা বিস্ফোরিত হলে এই দুর্ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে সরকার আগ্রহী বললেন মন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন যে আমাদের সরকার প্রাইভেট ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি, বিশেষ করে এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে আমরা আগ্রহী। দুপুরে রাজধানী ঢাকা ক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশ আয়োজিত জ্বালানি খাতের সংকট সম্ভাবনা এবং উত্তরণের উপায় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা জানান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মোস্তফা খামেনি কেমন আছেন জানালেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের মাসুদ পেজেশকিয়ান বা প্রেসিডেন্ট, তিনি এবার মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি এই মুহূর্তে কেমন আছেন এবং তিনি কি করছেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে প্রকাশিত হয়েছিল যে মোস্তফা খামেনি বেঁচে নেই, তবে শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি সুস্থ আছেন, তিনি ভালো আছেন। কারণ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
তিনি নিজে মোস্তফা খামিনির সঙ্গে দীর্ঘ 2 ঘন্টার বেশি সময় তিনি বৈঠক করেছেন। তিনি যদি অসুস্থ থাকতেন তাহলে দীর্ঘ এত সময় তিনি বৈঠক করতে পারতেন না। এটা থেকেই প্রমাণিত হয় মোস্তফা খামিনি ভালো আছেন এবং যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যেসব মিথ্যাচার শুরু করেছে মোস্তফা খামিনির বিরুদ্ধে, এখান থেকে আসলে সবাই স্পষ্ট হয়েছে যে মোস্তফা খামিনি এই মুহূর্তে ভালো আছেন, সুস্থ আছেন। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যতই মোস্তফা খামিনির বিরুদ্ধে মিথ্যাচার করুক না কেন, ভবিষ্যতে তিনি মূলত ভবিষ্যতের দিকে আরও এগিয়ে যেতে পারেন সেই প্রত্যাশার কথা আমরা মনে করি। এই মুহূর্তে আমরা মোস্তফা খামিনি যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেটা আসলে আমাদের সবার জন্য এক অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করছেন। মোস্তফা খামিনির মতো নেতৃত্ব ইরানের জন্য এক সৃষ্টিকর্তার জন্য আশীর্বাদ, সৃষ্টিকর্তার পক্ষ থেকে আশীর্বাদ স্বরূপ, কারণ তিনি ইরানকে একটি ধ্বংসস্তূপের হাত থেকে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই প্রত্যাশা প্রতিটি ইরানি জাতি তারা গর্ববোধ করে, যাতে করে মোস্তফা খামিনি আরও দীর্ঘ হায়াত পান। ড্রোন হামলায় লিবিয়ার তেল শোধনাগারে ভয়াবহ আগুন। লিবিয়ার জাউইয়া তেল শোধনাগারে ড্রোন হামলার পর ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা। হামলা অব্যাহত থাকলে তেল উৎপাদন কার্যক্রম বন্ধ করে ফোর্স মেজর ঘোষণা করা হতে পারে বলে সতর্ক করেছে দেশটির তেল কোম্পানি। আজ লিবিয়ার অ্যাম্বুলেন্স জরুরি সেবা বিভাগ জানিয়েছে আগুনে এখন পর্যন্ত গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি, তবে এখনও সেখানে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। এই ধরনের ঘটনা লিবিয়ায় হঠাৎ করে ঘটার কারণে লিবিয়ায় ব্যাপক আকারে সেখানে সমস্যার সৃষ্টি হচ্ছে। দেশটা একরকম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশের অভ্যন্তরে বিভিন্ন সমস্যা আরও প্রকম্পিত হচ্ছে। দেশটাকে এক ধরনের ভয়াবহ যে বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দেয়া হচ্ছে, সেখান থেকে রাষ্ট্রকে বেরিয়ে আনা এই মুহূর্তে সবার জন্য এক বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হচ্ছে। হঠাৎ করে লিবিয়া এই ধরনের ঘটনা সবাইকে ভাবিয়ে তুলছে। রাজধানী ত্রিপলি থেকে 40 কিলোমিটার পশ্চিমে অবস্থিত শোধনাগারটি দেশটির জ্বালানি সরবরাহের ব্যবস্থাপনায় গুরুত্ব ভূমিকা রাখে। লিবিয়ার জাতীয় তেল কোম্পানির এক বিবৃতিতে জানিয়েছে যে শোধনাগারের ভেতরে ব্রেগা অয়েল কোম্পানির মালিকাধীন 402টি নম্বর একটি তেলের ট্যাঙ্কারে আগুনের সূত্রপাত হয়। ট্যাঙ্কারটিতে প্রায় 45 লাখ লিটার বা 12 লাখ গ্যালন পেট্রোল মজুদ ছিল। এনওসি জানিয়েছে যে ট্যাঙ্কারটি সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়, এতে ভয়াবহ আগুন ধরে গেছে। যুক্তরাষ্ট্রের ৩৫ বছরের মধ্যে হামের সর্বোচ্চ প্রকোপ, শিশুদের টিকা কমাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। এবার যুক্তরাষ্ট্রেও বাংলাদেশের মতো হামের প্রকোপ দেখা দিয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রে বর্তমান যিনি সরকার প্রধান রয়েছেন তিনি মূলত টিকাগুলো কমিয়ে দিতে শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দায়িত্ব গ্রহণের পরই যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করে দিয়েছেন। তিনি মূলত সারা বিশ্বের বুকে যুক্তরাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি এগিয়ে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মূলত যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছেন সেটা সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম আসলে শুরু করেছেন সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী প্রেসিডেন্ট ট্রাম্প নিচে সারা পৃথিবী ধ্বংসস্তূপে পরিণত করে এবার শিশুদের টিকা বন্ধ করার ক্ষেত্রে তিনি অনেক বড় ভূমিকা রাখছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে এবার প্রকট আকারে দেখা দিচ্ছে সব সমস্যা। এর ফলে যুক্তরাষ্ট্রে যারা সাধারণ নাগরিক রয়েছে তারা চরম বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। তারা এই মুহূর্তে বলাবলি করতে শুরু করেছে প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার পর থেকে রাষ্ট্র কাঠামোকে একদম ধ্বংসস্তূপের মধ্যে ঠেলে দিচ্ছে। ট্রাম্প নিজে একজন অবৈধ শাসক এবং তিনি এই রাষ্ট্রটিকে একটি ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছেন, কারণ যুক্তরাষ্ট্র এই অঞ্চলে রয়েছে ইসরায়েলের সঙ্গে আঘাত করে যুক্তরাষ্ট্র যে ধরনের অন্যায় কাজ শুরু করেছে এবং তারা যেভাবেই যুদ্ধের পরিধি বাড়িয়ে যাচ্ছে তাতে ভবিষ্যতেই যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি অপেক্ষা করছে। সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের ঘটনায় বাশার আল আসাদ সরকারের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। সাবেক স্বৈরাচারী বাশার আল আসাদ সরকার যখনই যুক্তরাষ্ট্রে বিরুদ্ধাচরণ করেছে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিনি মূলত এতদিন ধরে ইরানের পক্ষে থেকে একটি যুদ্ধ অবস্থার সৃষ্টি করেছিলেন। এ অবস্থায় সিরিয়ার বাশার আল আসাদ সরকার ক্ষমতায় আসার পরই দেশজুড়ে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। দেশটাকে এক ভয়াবহ সমস্যার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি দেখতে পায়, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে সেখান থেকে একটি ভালো দিকে নিয়ে যাচ্ছিল সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, কিন্তু শেষ পর্যন্ত সেটি আর ভালো দিকে যায়নি। শেষ পর্যন্ত বাশার আল আসাদ সরকারের পতন হয়ে যায়। সেখানে একটি সম্মিলিত সন্ত্রাসী গোষ্ঠীরা সিরিয়ার উপর আক্রমণ চালালে মূলত সিরিয়ার বাশার আল আসাদ সরকার দেশ ছেড়ে তিনি পালিয়ে যেতে বাধ্য হন। এ অবস্থায় সিরিয়া থেকে তিনি পালিয়ে তিনি রাশিয়ায় কোনো মতে আশ্রয় নিয়েছিলেন। অবস্থায় তিনি মূলত রাশিয়ায় থেকে তারপর পরবর্তীতে সবকিছু করার মধ্য দিয়ে তিনি মূলত এগিয়ে যাচ্ছিলেন। তবে শেষ পর্যন্ত সেই বিষয়গুলো আর রক্ষা হয়নি। তিনি পালিয়ে যাবার পর তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলো দীর্ঘ প্রায় 2 বছর পর।